পদোন্নতি পাওয়া সেনা কর্মকর্তাদের র্যাঙ্ক ব্যাচ পড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সৌজন্য সাক্ষাতে বেইজিং সফরের আমন্ত্রণ চীনা রাষ্ট্রদূতের। মব করে দাবি আদায়ের দিন শেষ বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। আইনি বাধ্যবাধকতায় 6 সিটিতে প্রশাসক নিয়োগ জানিয়েছেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল। আমরা সরকারের তরফ থেকে সঠিক সময়ে এই নির্বাচন যাওয়ার ব্যবস্থা আমরা করবো, তবে নিঃসন্দেহে এই নির্বাচনকে প্রাধান্য দেওয়া হবে। বান্দরবানের রোয়াংছড়িতে সেনাবাহিনীর সদস্যদের সাথে গোলাগুলিতে এক জেএসএস সদস্য নিহত, আগ্নেয়াস্ত্র এবং গোলা বারুদ সহ একজন আটক। যাত্রাবাড়িতে যাত্রী ওঠানোর সিরিয়াল নিয়ে দ্বন্দ্বেই হত্যার শিকার লেগুনা চালক খায়রুল। বলছে র্যাব, পাওয়া যায়নি চাঁদাবাজি কিংবা রাজনৈতিক সংশ্লিষ্টতা। আমন্ত্রণ যমুনা নিউজে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার চলে যাচ্ছি পুরো খবর এবং পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকবো আমি রাবেয়া স্মৃতি। প্রথমবারের মতো ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে তিনি পদোন্নতি পাওয়া 2 সেনা কর্মকর্তাকে র্যাঙ্ক ব্যাচ পরিয়ে দিয়েছেন। এ সময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা গণমাধ্যমকে জানিয়েছেন যে দেশের মানুষের নিরাপত্তার কথা মাথায় রেখেই সশস্ত্র বাহিনীকে জনমুখী এবং আধুনিক করে গড়ে তোলা হবে। সশস্ত্র বাহিনী বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সোমবার সকাল 9টায় প্রথমবারের মতো অফিস করেন তারেক রহমান। এ সময় তাকে স্বাগত জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজবুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। পরে প্রধানমন্ত্রীর সাথে শুভেচ্ছা বিনিময় করেন তারা। এদিন পদোন্নতিপ্রাপ্ত 2 সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান এবং মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরীকে র্যাঙ্ক ব্যাচ পরিয়ে দেন প্রধানমন্ত্রী। এদিকে শেরেবাংলা নগরে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শামসুল ইসলাম প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করেন। পরে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে বৈঠক করেন উপদেষ্টা। তাকে মন্ত্রণালয়ের কর্মকাণ্ড এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অবহিত করেন প্রতিরক্ষা সচিব মোহাম্মদ আশরাফ উদ্দিন। গণমাধ্যমে প্রতিরক্ষা উপদেষ্টা সশস্ত্র বাহিনীর সম্প্রসারণ ও আধুনিকায়নে সরকারের আন্তরিকতার কথা তুলে ধরেন। ফ্যাসিস্ট সরকার যেভাবে বিভিন্ন বাহিনীগুলোকে ধ্বংস করেছে, সেইখান থেকে তাদেরকে উত্তরণ করে বাংলাদেশের মানুষের চাহিদার যেরকম বাহিনী হওয়া উচিত, যে বাহিনী সত্যিকার অর্থে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষায় অতন্ত্র প্রহরী হিসাবে ইতিপূর্বেও কাজ করেছে এবং ভবিষ্যতে যেন আমরা ওইরকম একটা সশস্ত্র বাহিনী গড়ে তুলতে পারি, সেই দিক নির্দেশনা উনি ইতিমধ্যে দিয়েছেন। উপদেষ্টা জানান, স্বাধীন, সার্বভৌম, আধুনিক ও উন্নত বাংলাদেশ গড়ে তুলতে প্রতিরক্ষা মন্ত্রণালয় কাজ করে যাবে। আমাদের যে সোলজারিংটাকে অনেকটুকু বিনষ্ট করে দেওয়া হয়েছে, সেই সোলজারিংটাকে ফিরিয়ে এনে আরও শক্তিশালীভাবে আমাদের এই গণতন্ত্র এবং সার্বিক পরিস্থিতি সাধারণ মানুষের এবং স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য আমাদের একটা শক্তিশালী অস্ত্র হিসেবে থাকতে পারে। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। মধ্যশতভোগীদের দৌরাত্ম্য কমাতেই মূলত কৃষকদের জন্য কৃষি কার্ডের উদ্যোগ নিয়েছে সরকার। দুপুরে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে কৃষকদের সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি বাস্তবায়নে আন্তঃমন্ত্রণালয়ের সভা শেষে একথা বলেছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ। তিনি জানিয়েছেন, খুব দ্রুতই পাইলট প্রকল্প আকারে এই কার্যক্রম শুরু করবে সরকার। এর আগে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও বেন। সরকার গঠন করায় চীনের প্রেসিডেন্ট তারেক রহমানকে স্বাগত জানিয়েছেন, সেই সাথে আমন্ত্রণ জানিয়েছেন চীন সফরের। নির্বাচনের আগে দেয়া কৃষকদের সহায়তার প্রতিশ্রুতি বাস্তবায়নে সোমবার সচিবালয়ে বসে আন্তঃমন্ত্রণালয় সভা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এতে যোগ দেন অর্থ, কৃষি, ভূমিসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা। সোমবার দুপুর 12টায় মন্ত্রিপরিষদ কক্ষে শুরু হওয়া এ সভার বিষয় ডিজিটাল কৃষক কার্ড।
বিএনপির ইশতেহার অনুযায়ী এ কার্ডের মাধ্যমে প্রান্তিক কৃষকদের কাছে সরাসরি সরকারি প্রণোদনা, সার ও বীজের ভর্তুকি পৌঁছে দেয়া। আর এটি বাস্তবায়নেই অনুষ্ঠিত হয় বৈঠকটি। বৈঠক শেষে তথ্যমন্ত্রী জহিরউদ্দিন স্বপন বলেন, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমাতেই কৃষকদের জন্য স্মার্ট কৃষি কার্ডের উদ্যোগ নিয়েছে সরকার। দ্রুতই পাইলট প্রকল্প আকারে এ কার্যক্রম শুরু হবে বলে জানান তথ্যমন্ত্রী। কৃষক কার্ড দেওয়ার ক্ষেত্রে যে সংশ্লিষ্ট অন্যান্য বিষয়গুলি আছে সেই বিষয়গুলি নিয়ে আমরা আলাপ করছি। নীতিগতভাবে এটা আমাদের বহু আগেই সিদ্ধান্ত, আমরা বাস্তবায়নের জন্য আজকে প্রথম বৈঠক মাননীয় প্রধানমন্ত্রী করছেন। ইনশাআল্লাহ যত দ্রুত সম্ভব আমরা ফ্যামিলি কার্ডের মতোই কৃষক কার্ডের পাইলট প্রজেক্ট শুরু হতে যাচ্ছে। মধ্যস্বত্ব কোনো ভোগীরা যাতে কোনো সুযোগ সুবিধা না নিতে পারেন অথবা যাতে কোনো লিকেজ না হয়, সে কারণেই কিন্তু আমরা স্মার্ট কৃষক কার্ডের দিকে যাচ্ছি। এর আগে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। প্রায় 1 ঘণ্টাব্যাপী বৈঠকে দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করায় চীনা প্রেসিডেন্ট তারেক রহমানকে স্বাগত জানান, সেই সাথে আমন্ত্রণ জানান চীন সফরের। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশ চীন সম্পর্ক এগিয়ে নিতে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পরে ওনাকে কনগ্রাচুলেশন জানানোর জন্য এবং চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং সাহেবের পক্ষে এবং চায়নার প্রেমিয়ার লি কুয়াংয়ের পক্ষে উনি শুভেচ্ছা জানাইছেন। বাংলাদেশ চায়না সম্পর্কটা হয়েছে ঐতিহাসিক, সূচনা হয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়। চায়না একজন একটা ইম্পর্টেন্ট স্ট্রং ডেভেলপমেন্ট পার্টনার বাংলাদেশের। এর আগে সকাল 10টার দিকে তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। আগামী 12ই মার্চ শুরু হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এই অধিবেশন আহ্বান করেছেন। সংবিধানের 72 অনুচ্ছেদের 1 দফায় প্রদত্ত ক্ষমতা বলে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছে সংসদ সচিবালয়। জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে আগামী 12ই মার্চ বৃহস্পতিবার বেলা 11টার দিকে এই অধিবেশন শুরু হবে। রাষ্ট্রপতির আদেশ অনুযায়ী 1432 বঙ্গাব্দের 27 ফাল্গুন এই সভার দিনক্ষণ চূড়ান্ত করা হয়েছে। নবনির্বাচিত সংসদ সদস্যদের উপস্থিতিতে এটিই হবে ত্রয়োদশ সংসদের প্রথম আনুষ্ঠানিক যাত্রা। সংসদ সচিবালয় থেকে জানানো হয়েছে, অধিবেশন শুরুর যাবতীয় প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে। ঢাকার শেরেবাংলা নগরে অবস্থিত সংসদ ভবনে এই ঐতিহাসিক অধিবেশন ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সেখানে রাষ্ট্রপতির সাংবিধানিক ক্ষমতা বলে প্রথম এই অধিবেশনটি বসতে যাচ্ছে। ত্রয়োদশ সংসদের প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা, চিফ হুইপ সহ বেশিরভাগ সদস্য প্রথমবারের মতো এমপি নির্বাচিত হয়েছেন। মব করে দাবি আদায়ের দিন শেষ, এমনটাই জানিয়েছেন নতুন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নই সরকারের অগ্রাধিকার। এ লক্ষ্যেই রাজনৈতিক বিবেচনায় লাইসেন্স দেওয়া অস্ত্র বাজেয়াপ্ত করা হবে। যোগ্যতার ভিত্তিতে নিয়োগ পাবেন এসপি, ওসিরা। একই সাথে আওয়ামী লীগ আমলে পুলিশের বিভিন্ন পর্যায়ে নিয়োগ জালিয়াতি এবং অনিয়ম খতিয়ে দেখা হবে বলেও জানিয়েছেন সালাউদ্দিন আহমেদ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে থাকা দপ্তর সংস্থার প্রধানদের সাথে মতবিনিময় সভা মন্ত্রী সালাউদ্দিন আহমেদের। সেখানে উঠে আসে দেশের আইন শৃঙ্খলা সহ সার্বিক পরিস্থিতি। দীর্ঘ প্রায় 2 ঘন্টার বৈঠক শেষে ব্রিফিংয়ে সিদ্ধান্ত জানান স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, আওয়ামী লীগ আমলে রাজনৈতিক কারণে অস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছে, যাচাই বাছাই করে সেসব লাইসেন্স বাতিল করা হবে। কনস্টেবল পদে নিয়োগ জালিয়াতি খতিয়ে দেখেও ব্যবস্থা নেওয়া হবে যেন ভবিষ্যতে অনিয়মের নিয়োগ বন্ধ হয়। এ সময় তিনি জানান, শূন্য থাকা কনস্টেবলের 2701টি পদে নিয়োগের সিদ্ধান্ত হয়েছে। ফ্যাসিবাদী সরকারের সময়ে পুলিশের বিভিন্ন পর্যায়ে নিয়োগের ক্ষেত্রে স্পেশালি কনস্টেবলের কথাটা বলেছি, স্থায়ী ঠিকানা জালিয়াতি করে অনেক জায়গায় নিয়োগ টিয়োগ হয়েছে। তো সেগুলো একটু ফাইন্ড আউট করে বিবেচনা নিতে বলছে, আবার যেন কারো উপরে জুলুম না হয়। ফ্যাসিবাদী সরকারের সময়ে রাজনৈতিক উদ্দেশ্যে বা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করার উদ্দেশ্যে হয়তো অন্যভাবে তারা লাইসেন্স পেয়েছে রাজনৈতিক বিবেচনায়। সেই বিবেচনায় যারা পেয়েছে সেগুলো বাতিল করা হবে এবং একই সাথে সেই লাইসেন্সের অধীনে অস্ত্র থাকলে সেটাও বাজেয়াপ্ত হবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 5 আগস্টের পর অন্তর্বর্তী সরকারের আমলে কিছু সুবিধাবাদী গোষ্ঠী হয়রানিমূলক মামলা করেছে। এসব মামলা যাচাই করে প্রত্যাহার করা হবে। 5 আগস্টের পরে বেশ কিছু মামলা হয়েছে, এখানে কিছু সুবিধাবাদী শ্রেণীর মানুষ এগুলার সুযোগে
ভোগান্তি সৃষ্টির জন্য অনেককে আসামি করেছে, যারা সেখানে জড়িত থাকার প্রশ্নই আসে না। সেই জায়গায় অনেক বড় বড় ব্যবসায়ী এবং অনেক স্বনামধন্য ব্যক্তি, সমাজের বিশিষ্ট ব্যক্তিদেরকে ওইরকম আসামি করা হয়েছে। তাদের এই যে যথাযথ ব্যবস্থা করা এবং তারা যেন ভোগান্তি সৃষ্টি না হয় সেগুলো দেখবে। অন্তর্বর্তী সরকারের আমলে লটারির মাধ্যমে এসপি ওসি নিয়োগের স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তুলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। লটারির মাধ্যমে যে যাকে যেখানে পেয়েছে সেই লটারিটাও ট্রান্সপারেন্ট ছিল বলে আমরা মনে করি না। সেটা হয়েছে, কিন্তু সরকারের নিয়োগ সেভাবে হয় না। সুতরাং এগুলো স্ক্রুটিনি করে ডিপার্টমেন্ট যাকে দক্ষ উপযুক্ত যেখানে দেয়া মনে করবে সেই হিসাবে এগুলো করার জন্য আজকে নির্দেশনা দেওয়া হয়েছে। সালাউদ্দিন আহমেদ বলেন, বৈধ পন্থায় দাবি আদায় করা যাবে, কিন্তু কোনো মব সৃষ্টি করলে সরকার কঠোর হবে। যে কোনো বৈধ বা আইনানুগ কোনো দাবি দেওয়া থাকলে সেটা যথাযথ ফোরামে উপস্থাপন করবে, বিবেচনা হবে। এটাই নিয়ম। রাস্তায় দাঁড়িয়ে গেলাম, পরীক্ষা দেবো না আগামীকালকে, সেটা হবে। মব কালচারের এগেনস্টে আমাদের রিয়েকশনটা কি? আমরা রিয়েক্ট করব খুব কঠোরভাবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারের প্রথম অগ্রাধিকার আইন শৃঙ্খলার উন্নয়ন ও জনগণকে স্বস্তি প্রদান। কোনো পুলিশ সুপার আইনের বাইরে কাউকে প্রোটোকল দিবে না, তাদের কাজেও কেউ হস্তক্ষেপ করতে পারবে না। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। আইনি বাধ্যবাধকতা থাকার কারণে ঢাকার 2 সিটি কর্পোরেশন সহ 6টি সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। অল্প সময়ের মধ্যে এসব সিটি কর্পোরেশনে নির্বাচন দেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে এই কথা জানিয়েছেন তিনি। দলের মহাসচিব এই সময় আরও বলেছেন, নতুন বাংলাদেশের জন্য কাজ করছে বিএনপি সরকার। সংসদ অধিবেশন বসার পর সংরক্ষিত নারী আসনের বিষয়ে কাজ শুরু হবে। বিএনপির সাথে সম্পৃক্ত এবং ভূমিকা রাখাদের প্রার্থী হিসেবে বিবেচনা করা হবে বলেও জানিয়েছেন মির্জা ফখরুল। আরও বলেছেন, অল্প সময়ের মধ্যেই দেশের মানুষের মধ্যে জায়গা করে নিয়েছে বিএনপি। তারেক রহমানের নেতৃত্বে সুখী এবং সমৃদ্ধ দেশ গঠন করা হবে বলেও জানিয়েছেন তিনি। সংবাদ সম্মেলনে তিনি 17 বছরের গণতান্ত্রিক আন্দোলনে সাংবাদিকদের অবদান স্মরণ করেছেন। ফখরুল আরও বলেছেন, আওয়ামী লীগের কার্যক্রম এখনও নিষিদ্ধ রয়েছে, তাদের অফিস খোলার কথা নয়। স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে কত নিয়মকানুন আছে তো সরকারি এবং যে প্রথাগুলো আছে সেগুলো কতগুলো মেয়াদ আছে, কতগুলো মেয়াদ শেষ হয়ে গেছে, সবগুলোকে এক জায়গায় নিয়ে এসে আমরা সরকারের তরফ থেকে একটা সঠিক সময়ে এই নির্বাচনগুলো দেওয়ার ব্যবস্থা আমরা করবো। তবে নিঃসন্দেহে এই নির্বাচনকে প্রাধান্য দেওয়া হবে। নতুন সরকারের প্রতি যুক্তরাষ্ট্র, চীন, ভারত সহ সব দেশের বিপুল সমর্থন এবং আস্থা রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। তিনি জানিয়েছেন, বাংলাদেশও সবার সাথে আস্থার সম্পর্ক রাখবে, তবে অভ্যন্তরীণ বিষয়ে কোনো দেশের হস্তক্ষেপ চায় না ঢাকা। এই বার্তা স্পষ্ট করা হয়েছে। এর আগে নতুন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান এবং প্রতিমন্ত্রী শামা ওবায়েদকে শুভেচ্ছা জানাতে সোমবার সকালে মন্ত্রণালয়ে আসেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। তিনি আরও বলেছেন, দুদেশকে শক্তিশালী, নিরাপদ এবং উন্নত করতে কাজ করবে ঢাকা ওয়াশিংটন। এছাড়াও দুপুরে ঢাকা ইউরোপের বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের নিয়ে পররাষ্ট্রমন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছেন ইইউ ঢাকা মিশন প্রধান মাইকেল মিলার। ঘণ্টাখানেকের বৈঠকে বিদায়ী সরকারের সংস্কার উদ্যোগ অব্যাহত রাখার পাশাপাশি পার্টনার এগ্রিমেন্ট সই করার তাগিদ দিয়েছেন 27 দেশের এই জোটটি। আইন, বিচার, প্রশাসন সহ গেল সরকারের সংস্কার কার্যক্রম নতুন সরকারও অব্যাহত রাখবে বলে আশা করি। আর আমাদের সাথে অংশীদারিত্ব ও সহযোগিতা চুক্তির সব কাজ চূড়ান্ত। আশা করি দ্রুতই তা সই হবে। এই সরকারের প্রতি তাদের বিপুল আস্থা, আমাদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবার তাদের যে একটা প্রবল ইচ্ছা, সেটা আমরা দেখেছি। বলেছি যে আমাদের মোটো হচ্ছে বাংলাদেশ ফার্স্ট। বান্দরবানের রুমা উপজেলার মুরং বাজার এলাকাতে সেনাবাহিনীর অভিযানে জেএসএস এর এক সশস্ত্র সদস্য নিহত হয়েছে। সোমবার বিকেলে সেনাবাহিনী এই অভিযান পরিচালনা করেছে। ঘটনাস্থল থেকে বিপুল অস্ত্র এবং গোলাবারুদ এবং অন্যান্য সরঞ্জাম উদ্ধার করেছে সেনাবাহিনী। জানা গেছে, প্রথমে বান্দরবানের রুমা উপজেলার মুরং বাজার এলাকাতে সেনাবাহিনী অভিযান পরিচালনা করতে যায়। সেখানে তাদের উপস্থিতি টের পেয়ে জেএসএস এর সদস্যরা গুলিবর্ষণ করে। পরবর্তীতে সশস্ত্র সদস্য
লা মারমা গুলিবিদ্ধ হয়েছে। সেখান থেকেই তাকে বান্দরবান জেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাজধানীর যাত্রাবাড়ি এলাকাতে লেগুনা চালক খায়রুল ইসলাম হত্যাকাণ্ডে নতুন মোড়। র্যাব বলছে চাঁদাবাজি নয়, যাত্রী ওঠানোর সিরিয়াল নিয়েই তৈরি দ্বন্দ্বে পিটিয়ে হত্যা করা হয়েছে খায়রুলকে। এই মামলায় এজাহারভুক্ত 3 আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই তথ্য জানিয়েছে। র্যাব 10 জানিয়েছে লেগুনায় যাত্রী ওঠানোর সিরিয়াল নিয়েই বিরোধে শুরু হয়েছে। এক পর্যায়ে দলবদ্ধভাবে লেগুনা চালক খায়রুলকে মারধর করলে তিনি মারা যান। এই ঘটনায় এখন পর্যন্ত চাঁদাবাজি কিংবা রাজনৈতিক সংশ্লিষ্টতা পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছে র্যাব। 20 ফেব্রুয়ারি শুক্রবার বিকেলে যাত্রাবাড়ির চিটাগং রোডে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয় লেগুনা চালক খায়রুলকে। এ ব্যাপারে তার স্বজনদের দাবি, চাঁদা না দেয়ায় হত্যা করা হয়েছে তাকে। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভাইরাল হয়। ঘটনার একদিন পরেই যাত্রাবাড়ি থানায় খায়রুলের বাবা 8 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও 4 থেকে 5 জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। এই চাঞ্চল্যকর হত্যা মামলার 3 দিনের মাথায় সোমবার র্যাব 10 এই ঘটনার এজাহারভুক্ত 3 আসামিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামিরা হলেন সোহান মুন্সি, মোহাম্মদ হৃদয় ও শাকিল। 3 আসামিকে গ্রেফতারের পর প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করেছে র্যাব 10। পরে সন্ধ্যায় সংবাদ সম্মেলন করেন যাত্রাবাড়ি ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার SM হাসান সিদ্দিকী। তিনি বলেন, গ্রেফতার আসামিরা জানিয়েছে লেগুনায় যাত্রী ওঠানোর সিরিয়াল নিয়ে বিরোধ শুরু হয়। এই বিরোধের এক পর্যায়ে দলবদ্ধভাবে লেগুনা চালক খায়রুলকে মারধর করলে তিনি মারা যান। যতটুকু জানতে পেরেছি যে লেগুনার যে সিরিয়াল থাকে, একটার পর একটা সিরিয়াল, এরা মূলত হচ্ছে সবাই লেগুনা কেন্দ্রিক চালক এবং ড্রাইভার। এই সিরিয়ালকে কেন্দ্র করে ওনাদের মধ্যে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে তাদের মধ্যেই মারামারিটা, হাতাহাতিটা সংগঠিত হয় এবং এর ফলশ্রুতিতে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়ার পরে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। র্যাব জানাই, শুরুতে নানা মাধ্যম থেকে চাঁদা নিয়ে হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রচার হলেও প্রাথমিক জিজ্ঞাসাবাদে এর সত্যতা পাওয়া যায়নি। আসামি ও ভুক্তভোগী কারো সাথেই চাঁদাবাজি কিংবা রাজনৈতিক সংশ্লিষ্টতা পাওয়া যায়নি বলেও জানায় র্যাব। চাঁদার বিষয়টা আমরা এখনো পাইনি আর কি। আমাদের যতটুকু আমরা জানতে পেরেছি, চাঁদার বিষয়টা আমরা পাইনি। আমরা পেয়েছি যে ওই সিরিয়াল যেটা থাকে ওইটাকে কেন্দ্র করেই মূলত এই ঘটনাটি ঘটেছে। পরবর্তীতে হয়তো তদন্তকারী অফিসার তদন্ত করলে হয়তো ফার্দার আরও ইনফরমেশন পাবে আর কি। ইন্ধনের আমরা এখন পর্যন্ত কোনো তথ্য পাইনি বা ইনফরমেশন আমাদের কাছে নেই। এটা আরও তদন্তের দরকার আছে আর কি। সংবাদ সম্মেলনে এই কর্মকর্তা আরও বলেন, আসামিদের প্রত্যেকের বিরুদ্ধেই মাদকসহ একাধিক মামলা আছে। তবে এই মামলায় আরও তদন্ত প্রয়োজন বলেও জানান এই কর্মকর্তা। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আইন শৃঙ্খলা বাহিনীর মাদক বিরোধী অভিযানের সাংবাদিকদের উপর হামলার অভিযোগ উঠেছে। সোমবার রাতে এই অভিযানের সংবাদ সংগ্রহের সময় বাংলা নিউজের মাল্টিমিডিয়া রিপোর্টার সহ বেশ কয়েকজন সাংবাদিকের উপর পুলিশের লাঠিচার্জ করার অভিযোগ করেছেন সাংবাদিকরা। তারা বলছেন যে বারবার নিজেদের পরিচয় দেওয়ার পরও পুলিশ তাদের কথায় কোনো ধরনের তোয়াক্কাই করেনি। তবে পুলিশ বলছে যে অন্ধকার থাকায় সাংবাদিকদের উপর না বুঝেই হামলা হতে পারে। এছাড়া একই অভিযানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। আটক ওই শিক্ষার্থীর বিরুদ্ধে মাদক সেবনের সরঞ্জাম রাখা এবং দায়িত্বরত পুলিশ সদস্যের উপর চাকু দিয়ে হামলার অভিযোগ উঠেছে। কেন সাংবাদিকের প্রতি আমি অন্যায় আচরণ করবো বা মারবো? এটা হয়তো অন্ধকার ছিল, এখানে হয়তো একটা হতে পারে, তাদের বক্তব্য অনুযায়ী বুঝতে পারে নাই। পুলিশ সদস্যের একজনকে চাকু মারছে, এটা ফরচুনেটলি এটা চোখে লাগে না। তো যাই হোক, এই বিষয়গুলো ওইখানে যারা ছিল তারা মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর পরিচয় দিয়েছে, তো ওইটা আমরা খতিয়ে দেখতেছি। পঞ্চগড়ে বাস চাপায় মোটরসাইকেল আরোহী মা মেয়ে নিহত হয়েছেন। সোমবার রাতে দেবীগঞ্জ উপজেলার নতুন বন্দর এলাকাতে এই দুর্ঘটনাটি ঘটেছে। নিহতরা হচ্ছেন মমতা বেগম এবং তার কন্যা সন্তান মুনতাহা। পুলিশ বলছে যে ইফতার মাহফিলে অংশ নিতে 2 মেয়েকে নিয়ে বাবার বাড়ি গিয়েছিলেন মমতা। রাতে ভাগিনা মনিরুল ইসলাম মোটরসাইকেলে করে মমতা এবং তার 2 মেয়েকে নিয়ে যাচ্ছিল। নতুন বন্দর পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী নাদের পরিবহনের একটি বাস তাদের চাপা দেয়। ঘটনাস্থলে প্রাণ হারিয়েছেন মমতা এবং মুনতাহা।
বাংলা ভাষা এবং সাহিত্যের সামগ্রিক অবদানের জন্য 9 জন বিশিষ্ট কবি, লেখক এবং গবেষক 2025 সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। সোমবার বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজমের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে মনোনীতদের নাম প্রকাশ করা হয়েছে। অমর 21 বইমেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তাদের হাতে এই পুরস্কার তুলে দেবেন। তালিকার মধ্যে কবিতায় মোহন রায়হান, কথা সাহিত্যে নাসিমা আনিস, প্রবন্ধ গদ্যে সৈয়দ আজিজুল হক মনোনীত হয়েছেন। এছাড়াও শিশু সাহিত্যে হাসান হাফিজ, অনুবাদে আলী আহমেদ, গবেষণায় মোস্তফা মজিদ এবং ইসরায়েল খান এবং বিজ্ঞানে ফারসিম মান্নান মোহাম্মদী এবং মুক্তিযুদ্ধে মঈদুল হাসান রয়েছেন। দর্শক, এই ছিল যমুনা নিউজে এখনকার আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।